জামালপুর জেলার সীমান্ত ঘেঁষা একটি ছোট্ট গ্রামের নাম কাশীপুর। চারদিকে ঘন জঙ্গল, মাঝখানে ছোট্ট একটি নদী, আর নদীর ওই পারে 7 বছর পুরনো একটি পরিত্যক্ত জমিদার বাড়ি। দিনের আলোতেও সেখানে কেউ যেতে সাহস করতো না। গ্রামের বৃদ্ধরা বলতো ওই বাড়ির নিচে বাস করে বিশাল কালো এক নাগ। সাধারণ সাপ নয়, প্রায় 40 ফুট লম্বা এক ভয়ঙ্কর প্রাণী। তার চোখ আগুনের মতো লাল, আর তার ফোঁস-ফোঁস শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। সাগর হোসেন পেশায় একজন অনুসন্ধানী ভিডিও নির্মাতা। রহস্য, লোককাহিনী ও অদ্ভুত ঘটনার সত্যতা খুঁজে বের করাই ছিল তার নেশা। গ্রামের একজন বৃদ্ধ তাকে ফোন করে বলেছিলেন, গত 3 মাসে 5 জন মানুষ নিখোঁজ হয়েছে। কেউ ফিরে আসেনি। পুলিশ তদন্ত করছে, কিন্তু কোনো প্রমাণ পাননি। শেষ পর্যন্ত সবাই ধরে নিয়েছে জঙ্গলের অভিশাপই তাদের গিলে খেয়েছে। সাগর বিষয়টিকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়নি। সে সিদ্ধান্ত নিল নিজেই ঘটনাস্থলে যাবে। ক্যামেরা, টর্চ, অতিরিক্ত ব্যাটারি, ফার্স্ট এড বক্স আর একটি ধারালো দা নিয়ে রওনা দিল কাশীপুরের উদ্দেশ্যে। গ্রামে পৌঁছাতেই সবাই তাকে সতর্ক করলো। এক বৃদ্ধ বললেন, বাবা, সূর্য ডোবার আগে ফিরে আসিস। রাত হলে ওই জঙ্গলে মানুষ নয়, অন্য কিছুর রাজত্ব শুরু হয়। সাগর মৃদু হেসে বলল, সত্যিটা না দেখে ফিরবো না। বিকেলের শেষ আলোয় সে জঙ্গলে ঢুকে পড়ল। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ভিতরে যতই এগোচ্ছিল তত অদ্ভুত নীরবতা নেমে আসছিল। পাখির ডাক নেই, ঝিঝি পোকার শব্দ নেই, শুধু বাতাসে ভেসে আসছে এক অচেনা গন্ধ। হঠাৎ তার টর্চের আলো পড়ল মাটির উপরে থাকা বিশাল এক সাপের খোলসের ওপর। সাগর থমকে গেল। এত বড় খোলস সে জীবনে কখনো দেখেনি। দেখে মনে হচ্ছিল অত্যন্ত 30 থেকে 40 ফুট লম্বা কোনো সাপ এটি বদলেছে। তখনই দূর থেকে ভেসে এলো প্রচন্ড এক ফোঁস-ফোঁস শব্দ। মাটি যেন হালকা কেঁপে উঠল। সাগর দ্রুত ক্যামেরা চালু করলো। শব্দটা ক্রমশ কাছে আসছে। হঠাৎ ঝোপের আড়াল থেকে দুটো জ্বলন্ত লাল চোখ দেখা গেল। তারপর ধীরে ধীরে অন্ধকার ভেদ করে বেরিয়ে এলো বিশাল এক কালো ফনা। সাগরের বুক কেঁপে উঠল। সাপটির মাথা ছিল একজন মানুষের বুকের সমান বড়। তার কালো আঁশে টর্চের আলো পড়তেই মনে হচ্ছিল পুরো শরীর লোহার মতো চকচক করছে। সাপটি কোনো শব্দ না করে সোজা সাগরের দিকে তাকিয়ে রইল। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, তারপর বজ্রগতিতে সামনে ঝাঁপিয়ে পড়ল। সাগর প্রাণ বাঁচাতে পাশের দিকে লাফ দিল। আর ঠিক আগের জায়গায় সাপটির মাথা এমন জোরে আঘাত করলো যে মাটি ফেটে গেল। সাগর বুঝে গেল এটা কোনো সাধারণ প্রাণী নয়। সে দৌড়ে জমিদার বাড়ির ভাঙা দরজা দিয়ে ভিতরে ঢুকে পড়ল। কিন্তু ভিতরে ঢুকে তার শরীর ঠান্ডা হয়ে গেল। দেওয়ালের গায়ে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, মেঝেতে ছড়িয়ে থাকা মানুষের হাড়, আর মাঝখানে বিশাল এক পাথরের দরজা, যার ওপর খোদাই করা ছিল, যে এই দরজা খুলবে কালো নাগ তাকে কখনোই ক্ষমা করবে না। ঠিক তখনই বাড়ির বাইরে আবার সেই ভয়ঙ্কর হিস হিস শব্দ শোনা গেল। সাপটি যেন বাড়ির ভিতরে ঢুকতে শুরু করেছে। জমিদার বাড়ির ভাঙা দেওয়ালের ওপর দাঁড়িয়ে সাগর হোসেনের বুক ধড়ফড় করছে। চারিদিকে শুধু অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যেই কুণ্ডুলি পাকিয়ে বসে আছে বিশাল এক কালো নাগ। আর লাল চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো হাত চিরে তাকিয়ে আছে সাগরের দিকে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল না এটি কোনো সাধারণ সাপ। আর প্রতিটি শ্বাসে চারপাশের বাতাস ভারী হয়ে উঠছিল। মুখ থেকে বের হওয়া গরম বাষ্প ঠান্ডা রাতের মতন কুয়াশার মতো ছড়িয়ে পড়ছিল। সাগর ধীরে ধীরে পেছাতে লাগলো, কিন্তু ছাদের শেষ প্রান্তে বুঝতে পারলো আর এক কদম পিছালেই নিচে পড়ে যাবে। সামনে মৃত্যু, পিছনে মৃত্যু। ঠিক তখনই বজ্রপাত হলো। আকাশ আলোকিত হতে সাগর দেখতে পেল কালো নাগের কপালের মাঝখানে এক উজ্জ্বল নীল মণি চকচক করে জ্বলছে। মণিটির আলো জমিদার বাড়ির ভাঙা দেওয়ালগুলোই অদ্ভুত চিহ্ন ফুটিয়ে তুলছিল। সাগর দ্রুত ক্যামেরা বের করে ভিডিও করতে লাগলো। হঠাৎ তার কানে ভেসে এলো একটি বৃদ্ধ কণ্ঠ, ওটা ক্যামেরায় বন্দি করা যায় না, ওটা অভিশাপ। সাগর চমকে উঠে চারদিকে তাকালো, কেউ নেই। আবার সেই কণ্ঠ, যদি বাঁচতে চাও নিচের সুড়ঙ্গে নেমে যাও। শব্দ অনুসরণ করে সাগর একটি ভাঙা কক্ষের দিকে এগিয়ে গেল। মেঝের ওপর ধুলো জমে থাকলেও এক কোণে একটি আংটি চোখে পড়ল। সে জোরে টান দিতে পাথরের ঢাকনাটি সরে গেল। নিচে নেমে গেছে সরু সিঁড়ি। ঠিক তখনই ওপরে একটা জোরে শব্দ হলো, ধপ। কালো নাগ তার বিশাল মাথা দিয়ে ছাদের এক অংশ ভেঙে ফেলেছে। ধুলোয় চারদিকে অন্ধকার হয়ে গেল। এক মুহূর্ত দেরি না করে সাগর সুড়ঙ্গে নেমে গেল। নিচে নেমেই সে বুঝলো এই পথ বহু শতাব্দী পুরনো। দেওয়ালের দুই পাশে অদ্ভুত ভাষায় লেখা সব মন্ত্র। কোথাও মানুষের মুখ, কোথাও সাপের মূর্তি, আবার কোথাও দেখা যাচ্ছে অর্ধেক মানুষ অর্ধেক সাপের ভাস্কর্য।
টর্চের আলোয় হাঁটতে হাঁটতে সে একটি বিশাল হল ঘরে পৌঁছালো। ঘরের মাঝখানে পাথরের তৈরি গোলাকার একটি দেবী। দেবীর ওপরে রাখা মরচে ধরা একটা তলোয়ার। তলোয়ারের পাশে লেখা, নাগমণির শক্তি ভাঙতে পারে কেবল এই মন্ত্র। সাগর তলোয়ারটা হাতে নিতে পুরো সুড়ঙ্গ কেঁপে উঠল। দূর থেকেও ভেসে এলো সেই ভয়ঙ্কর হিসিস শব্দ। মনে হলো কালো নাগ বুঝে গেছে কেউ তার গোপন আস্তানায় ঢুকে পড়েছে। সাগর দৌড়ে আরেকটি পথ ধরে এগোলো। কিছু দূর যেতেই সে থমকে দাঁড়ালো। সামনে 5টি মানুষের কঙ্কাল পড়ে আছে। সবগুলোর গলায় একই ধরনের রূপার লকেট। কঙ্কালের পাশে একটি ব্যাগ। ব্যাগের ভিতরে একটি ডায়েরি। সাগর ডায়েরি খুলে পড়তে শুরু করলো। আজ আমাদের অভিযানের 7ম দিন। আমরা সরাসরি অনুমতি নিয়ে এই জমিদার বাড়ির নিচের সুড়ঙ্গে প্রবেশ করেছি। প্রথম 2 দিন সব ঠিক ছিল। তৃতীয় রাতে আমরা সেই শব্দ শুনি। চতুর্থ দিনে আমাদের দলের একজন নিখোঁজ হয়ে যায়। পঞ্চম দিনে আমরা প্রথমবার বিশাল কালো নাগকে দেখি। তারপর থেকে সে আমাদের শিকার করতে শুরু করে। এর পাতাগুলো রক্তে ভেজা ছিল। শেষ পাতায় কাপা হাতা লেখা, যদি কেউ এই ডায়েরি পড়ো তাহলে পালিয়ে যাও। নাগকে হত্যা করার চেষ্টা করো না, কারণ সে একা নয়। সাগরের হাত কেঁপে উঠল। একা নয়, এর মানে কি? ঠিক তখনই তার টর্চের আলো পড়ল সুড়ঙ্গের অন্য প্রান্তে। সেখানে অন্ধকারের ভিতরে ধীরে ধীরে জ্বলে উঠলো 2টি নয়, 4টি নয়, 6টি নয়, 8টি লাল চোখ। সাগর বুঝে গেল এই জঙ্গলে শুধু কালো নাগ নয়, আরো কিছু আছে। আর ঠিক তখনই চারদিক কাঁপিয়ে ভেসে এলো ভয়ঙ্কর হিসিস শব্দ। সুড়ঙ্গের ভিতরে ভয়ঙ্কর হিসিস শব্দ আরো কাছে চলে আসছিল। সাগর হোসেন শক্ত করে তলোয়ারটা ধরে সামনের দিকে ধীরে ধীরে এগোতে লাগলো। চারদিকে স্যাঁতস্যাঁতে গন্ধ, মাথার ওপর দিয়ে টুপটাপ পানি পড়ছে। বহু বছর ধরে এইখানে কোনো মানুষের পা পড়েনি, তবুও মনে হচ্ছিল কেউ যেন অন্ধকারের আড়াল থেকে তাকে লক্ষ্য করছে। অনেক দূর এগিয়ে যেতে একটি বিশাল গুহার সামনে গিয়ে পৌঁছালো সে। গুহার দেওয়ালে হাজার হাজার সাপের খোদাই করা ছবি। মাঝখানে রাখা একটি পাথরের দেবী, তার উপর রাখা একটি ভাঙা মুকুট। মুকুটের চারপাশে ছড়িয়ে আছে মানুষের হাড়গোড়। হঠাৎ গুহার ভেতর থেকে ভেসে এলো তীক্ষ্ণ কণ্ঠ, বাঁচাও, কেউ কি আছো? সাগর চমকে উঠল। টর্চের আলো ফেলতেই দেখতে পেল গুহার খাঁচার ভিতরে আটকে আছেন একজন বৃদ্ধ। সাদা দাড়ি, মলিন কাপড়, চোখে ক্লান্তির ছাপ। আপনি কে? সাগর জিজ্ঞেস করলো। বৃদ্ধ ধীরে বললেন, আমি এই জমিদার বাড়ির শেষ রক্ষক। 30 বছর ধরে এইখানে বন্দি। কালো নাগ আমাকে মারে না, কারণ সে চায় আমি তার অভিশাপের সাক্ষী হয়ে বেঁচে থাকি। সাগর দ্রুত খাঁচার তালা ভাঙলো। বৃদ্ধ মুক্ত হয়ে হাঁটু ধরে বসে পড়লেন। কিছুক্ষণ পর বললেন, তুমি যে তলোয়ারটি হাতে নিয়েছো সেটি সাধারণ অস্ত্র নয়। এই অস্ত্র দিয়ে শুধু নাগমণি আঘাত করা যাবে। শরীরে আঘাত করলে কোনো লাভ হবে না। ঠিক তখনই পুরো গুহা কেঁপে উঠল। দূর থেকে ভেসে এলো প্রচন্ড গর্জনের মতন হিসিস শব্দ। বৃদ্ধা আতঙ্কিত হয়ে বলল, সে চলে এসেছে, দেরি হয়ে গেছে। পর মুহূর্তে গুহার ছাদ ভেঙে বিশাল কালো নাগ মাথা নামিয়ে দিল। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। মুখ খুলতেই দেখা গেল ধারালো বিষ দাঁত। আর বিষ মাটিতে পড়তে পাথর গলতে শুরু করলো। সাগর বৃদ্ধকে নিয়ে পাশের একটা সরু পথ ধরে দৌড়াতে শুরু করলো। পিছন দিয়ে কালো নাগ লেজ দিয়ে আঘাত করা শুরু করতে পুরো গুহা কেঁপে উঠলো। বড় বড় পাথর ভেঙে পড়তে লাগলো। দৌড়াতে দৌড়াতে তারা একটি গোলাকার কক্ষে পৌঁছালো। কক্ষের মাঝখানে ছিল একটি রহস্যময় পাথরের দরজা। দরজায় সাপের মাথার মতো একটি তালা। বৃদ্ধ কাঁপা গলায় বলল, এই দরজার ওপাশে নাগমণির আসল রহস্য লুকিয়ে আছে। কিন্তু এই দরজা খুললে আর ফিরে আসার পথ থাকবে না। সাগর এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর গভীর শ্বাস নিয়ে দরজার উপরে হাত রাখলো। দরজাটি ধীরে ধীরে খুলতে শুরু করলো। আর ভিতর থেকে এমন এক আলো বেরিয়ে এলো যাতে পুরো সুড়ঙ্গ আলোকিত হয়ে গেল। সাগর আর বৃদ্ধ অবাক হয়ে তাকিয়ে রইল। আমাদের সামনে যা ছিল তা কোনো মানুষের কল্পনারও বাইরে। দরজার ওপাশে ছিল বিশাল এক গোপন কক্ষ। কক্ষের মাঝখানে জ্বলজ্বল করছে বিশাল এক নাগমণি। চারদিকে সোনার মূর্তি, পুরনো অস্ত্র, অগণিত ধন সম্পদ ছড়িয়ে রয়েছে। কিন্তু সাগরের চোখ আটকে গেল অন্য একটি দৃশ্যে। নাগমণির চারপাশে কুণ্ডলী পাখি ঘুমিয়ে আছে বিশাল কালো 3টি সাপ। বৃদ্ধা ফিসফিস করে বললেন, এরা কালো নাগের সন্তান। এদের একজনও জেগে উঠলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। ঠিক তখনই বাইরে থেকে প্রধান কালো নাগ প্রচন্ড আঘাতে পাথরের দরজা ভেঙে ফেললো। সে ফনা তুলে নাগমণির সামনে দাঁড়ালো। তার চোখে তখন আগুন জ্বলছে। হঠাৎ কালো নাগ মানুষের মতন গম্ভীর কণ্ঠে বলল, মানুষ, বহু বছর পর কেউ আমার ঘরে ঢুকেছে। এখন কেউ আর তোমাদের জীবিত ফিরবে না।
সাগর ভয় পেলেও পিছিয়ে গেল না। সেই বৃদ্ধের কথা মনে করে তলোয়ার শক্ত করে ধরল। সেই কালো নাগ বজ্রগতিতে আঘাত করতেই সাগর পাশ ফিরে নাগমণির দিকে আঘাত করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে আরেকটি ছোট্ট কালো নাগ তার সামনে এসে দাঁড়ালো। গুহার ভেতর শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। পাথর ভাঙছে, বিষ ছিটকে পড়ছে, চারদিকে ধোঁয়া আর আগুনের মতো আলো ছড়িয়ে পড়ছে। সাগর বুঝতে পারলো শক্তি দিয়ে এই যুদ্ধ জেতা সম্ভব নয়, তাকে বুদ্ধি খাটাতে হবে। ঠিক তখনই গুহার ছাদে বড় একটি ফাটল দেখতে পেল সে। তলোয়ার হাতে নিয়ে সে ছাদের দিকে দৌড় দিল। একটি বিশাল পাথরের স্তম্ভে আঘাত করতে পুরো গুহা কাঁপতে শুরু করলো। ছাদ ভেঙে বিশাল পাথর পড়তে লাগলো। কালো নাগ গর্জন করে সাগরের দিকে এগিয়ে এলো। সাগর শেষ শক্তি দিয়ে তলোয়ার ছুঁড়ে মারলো। তলোয়ারটি সোজা গিয়ে কালো নাগের কপালের জ্বলন্ত নাগমণিতে আঘাত করলো। একটি বিকট বিস্ফোরণে পুরো গুহা আলোয় ভরে গেল। তারপর সবকিছু নিস্তব্ধ। সাগর ধীরে ধীরে চোখ খুলল, কিন্তু তার সামনে যেই মানুষটি দাঁড়িয়ে ছিল তাকে দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। লোকটি মৃদু হেসে বলল, তুমি ভেবেছো কালো নাগ মারা গেছে? আসল নাগরাজ এখনো জেগে ওঠেনি।